চার জেলার দুর্গম চর এলাকায় একযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করছে প্রায় ১,৫০০ র্যাব, এপিবিএন এবং পুলিশ সদস্য। বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র চলতেছে, আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা। সেনাবাহিনী কোনো পক্ষের পরিচয় বিবেচনা না করেই কেবল নিরাপত্তা প্রোটোকল অনুযায়ী যানবাহনগুলো থামিয়ে নিয়মিত তল্লাশি কার্যক্রম শুরু করে। তল্লাশির সময় কিছু ট্রাকের ভেতর দেশীয় ধারালো অস্ত্র, লাঠি, রড সহ অস্থিতিশীল পরিস্থিতিতে ব্যবহৃত হতে পারে এমন সরঞ্জাম পাওয়া যায় বলে সেনা টহল দল উল্লেখ করে। বুঝতে পারবেন যে আমরা কোন দিকে যাচ্ছি, কোথায় আছে ডক্টর ইউনূসের হাতে আমাদের দেশ। ছোট্ট ছোট করে একটু ময়মনসিংহে থেমে থাকা বাসে দুর্বৃত্তদের আগুন, নিহত 1। রাত 3টায় যাত্রাবাড়িতে রায়দা পরিবহনের একটি বাসে, রাত 2টায় রায়ের বাজারে রাজধানী পরিবহনের বাসে এবং ভোর 4টায় উত্তরা খালপাড়ে রায়দা পরিবহনের আরেকটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। সারা দেশে এবার বিশেষ অভিযান শুরু করে দিয়েছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। দর্শক, একযোগে প্রায় ১,৫০০ পুলিশ, সেনাবাহিনী ও র্যাবের অভিযান চলছে চর এলাকায়। দর্শক, কোন কোন জেলাতে এরকম অভিযানগুলো চালাচ্ছে, এমনকি এই অভিযান চালানোর পর কিভাবে ধরা খাচ্ছে এরপরে আওয়ামী লীগ নেতা কর্মীরা এই ভিডিওতে দেখতে পারবেন। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখলে বুঝতে পারবেন যে পুলিশ প্রশাসন কি ষড়যন্ত্র শুরু করে দিয়েছে। না টেনে একদম শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য। ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। চার জেলার দুর্গম চর এলাকায় একযোগে বড় ধরনের অভিযান পরিচালনা করছে প্রায় ১,৫০০ র্যাব, এপিবিএন এবং পুলিশ সদস্য। রাজশাহীর বাঘা, পাবনার বেড়া ও ঈশ্বরদী, নাটোরের লালপুর এবং কুষ্টিয়ার দৌলতপুরের পদ্মার চর। চার জেলার এই দুর্গম চরাঞ্চলে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার করে রেখেছে কাকন বাহিনী নামে পরিচিত সন্ত্রাসীদের একটি গ্রুপ। এদের বিরুদ্ধে বালুমহাল দখল, চাঁদাবাজি, ডাকাতি, ফসলি জমিতে সন্ত্রাস, মাদক ও অস্ত্র পাচার এবং কথায় কথায় জেলে রাখাল কৃষক সহ চরের নানান শ্রেণীপেশার মানুষকে গুলি করে হত্যার অভিযোগ রয়েছে। স্থানীয়রা বলছেন, তারা স্পিডবোটে নদীপথে নিয়মিত সশস্ত্র মহড়া চালায় এবং অস্ত্রের শক্তি দেখিয়ে এলাকায় ভয় ও আধিপত্য বজায় রাখে। শুধু এক কাকন বাহিনী নয়, পদ্মার বিস্তীর্ণ এই চরাঞ্চলে এমন অন্তত 11টি সন্ত্রাসী দল সক্রিয় বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন। তাদের পারস্পরিক দ্বন্দ্ব থেকে শুরু হয় খুনোখুনি, চরের চাষি, জেলে, রাখাল ও বাথানের মালিকদের কাছ থেকে চাঁদা আদায়, জমি দখল, মাদক ও অস্ত্র পাচার, বেআইনি অস্ত্র মজুদ, এমনকি নিষিদ্ধ ঘোষিত সর্বহারাদেরও আশ্রয় প্রশ্রয় দিয়ে থাকে এসব গ্রুপ। ছেলেকে হত্যা করেছে, আমি গণহত্যার বিচার চাই। দেখেন, আমার 2 নাতির নাম আনলাম। কাকুন বাহিনীর প্রধান হাসানুজ্জামান কাকুন 2005 সালে পান্না নামের আরেক চরের সন্ত্রাসী নিহত হওয়ার পর সৌদি আরব পাড়ি দেন তিনি। কয়েক বছর পর ফিরে এসে বালুমহাল ও আধিপত্য দখলের লক্ষ্যে বাহিনী গড়ে তোলেন। স্থানীয়রা অভিযোগ করেন, আওয়ামী লীগের প্রভাবশালী অংশের ছত্রছায়ায় দীর্ঘদিন ধরেই এই বাহিনী বেপরোয়া হয়ে ওঠে বড় কোনো প্রতিরোধের মুখে না পড়েই। তবে বর্তমানে কাকুন বাহিনীর নামে অন্তত 6টি মামলা রয়েছে। গত 27 অক্টোবর দৌলতপুরের চরে এই বাহিনীর গুলিতে 3 জন কৃষক নিহত হওয়ার পর পরিস্থিতি মারাত্মক রূপ নেয়, নড়ে চড়ে বসে প্রশাসন। এসব সন্ত্রাসী গোষ্ঠীকে নির্মূলে এবার একযোগে বড় পরিসরে অভিযান চালায় আইন শৃঙ্খলা বাহিনী। রাজশাহীর পদ্মার চরে পরিচালিত অভিযানে পুলিশের বিভিন্ন ইউনিটের মোট 500 সদস্য অংশ নেয়। উদ্ধার করা হয় 5টি বিদেশি আগ্নেয়াস্ত্র, বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র, মাদক ও একটি মোটরসাইকেল। কাকুন বাহিনীর 21 সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানায় পুলিশ। এদিকে নাটোরের লালপুরে নদী ও স্থল 2 পথেই অভিযান চালানো হয়। লালপুর সীমান্তবর্তী চর দিয়ার বাহাদুরপুর, চর জাজিরা ও চর লালপুর এলাকায় 14টি নৌকায় 10টি দল অভিযান পরিচালনা করে। এতে জেলা পুলিশ, গোয়েন্দা পুলিশ, এসবি, র্যাব ও এপিবিএনের প্রায় 400 সদস্য অংশ নেয়। গ্রেপ্তার করা হয় 20 জনকে। উদ্ধার করা হয় বিপুল সংখ্যার দেশীয় অস্ত্র। কুষ্টিয়ার চরে ভোর 4টা থেকে দুপুর 2টা পর্যন্ত চলা অভিযানে অংশ নেয় 3 শতাধিক পুলিশ সদস্য। গ্রেপ্তার করা হয় 9 জনকে। উদ্ধার করা হয় ইঞ্জিন চালিত নৌকা, একটি স্পিড বোট, অস্ত্র রাখার সিলিন্ডার, 2টি তাঁবু এবং 5টি মোটরসাইকেল। অভিযান শেষে রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান জানান, 4 জেলা জুড়ে পরিচালিত এই সমন্বিত অভিযানের নাম দেওয়া হয়েছে অপারেশন ফার্স্ট লাইট। অভিযানে মোট 67 জনকে গ্রেপ্তার করা হয়েছে। উদ্ধার করা হয়েছে 10টি আগ্নেয়াস্ত্র সহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র। লক্ষ্য উদ্দেশ্য যেগুলো ছিল 11টা বাহিনীর অত্যাচারদেরকে জনগণকে আমরা পরিত্রাণ দেওয়া, বিধিহীন একটা শহরাঞ্চল গড়ে তোলা
তারপরে সীমান্ত এলাকায় অভিযান চালনা এবং সম্মিলিতভাবে যে জেলাগুলো এর সাথে সম্পৃক্ত তাদেরকে সাথে নিয়ে আমরা একটা অভিযান পরিচালনা করা আর যেসব অপরাধগুলো হয় সেই অপরাধগুলোকে নিয়ন্ত্রণ করা, এটা ছিল আমাদের মূল কাজ। ডিআইজি আরও বলেন, চর এলাকার মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে এখন থেকে নিয়মিত এমন অভিযান পরিচালনা করা হবে। বাংলাদেশে একাধিক ষড়যন্ত্র চলতেছে, আপনাদেরকে সাবধান করার জন্য এই ভিডিওটা। প্রথমত, ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর যে ছায়া দিয়ে রেখেছিল ডিপ স্টেট, আপাতত বাংলাদেশ থেকে ডিপ স্টেটের সকল ধরনের কর্মকাণ্ড স্টপ হয়ে গেছে এবং ডিপ স্টেট এই অঞ্চল থেকে তাদের ব্যাগপত্র গুছিয়ে চলে যাচ্ছে। কারণ এই অঞ্চলের মা বাপ যাই বলেন না কেন, ভারত, চীন, রাশিয়া, এই তিনটা পরাশক্তির বিরুদ্ধে খেলে ডিপ স্টেট এখানে তেমন একটা সুবিধা করতে পারেনি। সুতরাং ডিপ স্টেট তাদের সবকিছু গুছিয়ে চলে যাবার জন্য সব ধরনের পরিকল্পনা করে ফেলেছে। এই অবস্থায় ডক্টর ইউনূস সর্বোচ্চ বেকায়দার মধ্যে পড়ে গেছে। ইউনূস এখন চাইবে চলে যাওয়ার পূর্বে বাংলাদেশটাকে একদম বিধ্বস্ত করে দিয়ে যাইতে এবং বাংলাদেশে একটা গৃহযুদ্ধ শুরু করতে চাইবে। আওয়ামী লীগের 13 নভেম্বর যে লকডাউন কর্মসূচি, এই লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সারা দেশের বিভিন্ন প্রান্তে জঙ্গি হামলা হবার একটা প্রকট সম্ভাবনা আছে। কারণ এই 14 মাসে বাংলাদেশের সীমান্তবর্তী যে অঞ্চলগুলোতে জঙ্গিদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়েছিল এবং সেই প্রশিক্ষণের দায়িত্ব নিয়ে সবকিছু সম্পন্ন করেছে লস্কর-ই তাইয়েবা এবং জৈশ-এ মোহাম্মদের জঙ্গিরা। আপনারা নিশ্চয়ই জানেন, লস্কর-ই তাইয়েবার যে হারুন ইজাহার, তার যে ঘনিষ্ঠ সহচর, আমি গতকাল ভিডিওতে দেখিয়েছি, সে বাংলাদেশে এসেছিল এবং তার সাথে একাধিক লোকজন অন্যান্য ফ্লাইটে বাংলাদেশে এসে বিভিন্ন জঙ্গি ক্যাম্পগুলো পরিদর্শন করেছে। ইউনূস বুঝতে পারছে তার সেফ এক্সিটের ব্যাপারটা অনেকটা ধোঁয়াশার মধ্যে আছে। অলরেডি তার আশেপাশে যতগুলা কাছের মানুষ, প্রাণের মানুষ, প্রিয় মানুষ, তাদেরকে সেফ এক্সিটের বন্দোবস্ত করে দিচ্ছে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে দেওয়ার মাধ্যমে। যেমনটা 75 বঙ্গবন্ধু হত্যাকারীদেরকে বিভিন্ন দেশের রাষ্ট্রদূত বানিয়ে তাদেরকে রক্ষা করেছিল স্বৈরশাসক জেনারেল জিয়াউর রহমান, ঠিক একই পথে হাঁটছে ডক্টর মোহাম্মদ ইউনূস। ইউনূস সেফ এক্সিট পাবে কি পাবে না সেটা পরের বিষয়, কিন্তু ইউনূস যখন বুঝতে পারছে তার উপর থেকে ডিপ স্টেট ছায়া সরিয়ে নিয়েছে, পাশাপাশি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্যক্তিগতভাবে ইউনূসকে কখনোই পছন্দ করতেন না, এখনো করেন না। তাদের ডিপ্লোমেসি পরিবর্তন হয় না, তাদের ফরেন পলিসি পরিবর্তন হয় না, এটা ঠিক আছে, বাট ব্যক্তিগত পছন্দের জায়গায় ইউনূস কখনোই ছিল না। কারণ ইউনূস ডেমোক্রেটদের প্রথম শ্রেণীর দালাল। ইউনূস বুঝতে পারছে তার সময় শেষ। এখন ইউনূসকে যেহেতু চলে যেতেই হবে, সেই ক্ষেত্রে ইউনূস বাংলাদেশটাকে এমনভাবে বিধ্বস্ত করে দিয়ে যাবে, বাংলাদেশের অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়ে যাবে। বাংলাদেশের প্রশাসনিক কাঠামো অলরেডি ভেঙে ফেলেছে, বাংলাদেশের আইন শৃঙ্খলা নাই, বাংলাদেশের দুইটা বাহিনী, পুলিশ এবং সেনাবাহিনী, এই দুইটা বাহিনীকে এমনভাবে লাঞ্ছিত করেছে, এমনভাবে মেরুদণ্ড ভেঙে ফেলেছে, চাইলেও এই দুইটা বাহিনী খুব সহজে আর মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না। শুনেছি আবারও 3.5 মাসের জন্য এই সেনাবাহিনীকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, অর্থাৎ নির্বাচনকালীন সময়ের আগ পর্যন্ত সেনাবাহিনী থাকবে, যদিও 2 দিন পূর্বে সেটাকে তারা বলেছিল ম্যাজিস্ট্রেসি পাওয়ার থেকে সেনাবাহিনী উঠিয়ে নেওয়া। দেখেছেন যে সারা দেশে কিভাবে অভিযান শুরু করে দিয়েছে পুলিশ, সেনাবাহিনী ও র্যাব। দর্শক, ইতিমধ্যে কিন্তু ঢাকা শহরেই প্রায় 552 জন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার হয়েছে। শুধুমাত্র তারা 13 নভেম্বর ঢাকায় আসছিল আওয়ামী লীগের সেই লকডাউন কর্মসূচি সফল করার জন্যই। নেতাদের গ্রেপ্তার করার পর কিন্তু কিছুতেই দাবি রাখতে পারছেন না আওয়ামী লীগ নেতাদের, তারা কিন্তু একের পর এক মিছিল করে যাচ্ছে। দর্শক, আওয়ামী লীগের 13 নভেম্বর যে লকডাউন ডেকেছে সেটি কি সফল হবে? আপনার কি মতামত কমেন্টে জানাবেন। পরবর্তী ভিডিওগুলো পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই মুহূর্তে বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।